আজকের এই ভিডিওতে বল অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে সবকিছু একদম ক্লিয়ার করে দেওয়া হবে। তাই ভিডিওটি এখনই সেভ করে রাখা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তার আগে তোমাদেরকে জানাই রাখি, এই মাসের 18 তারিখ অর্থাৎ 18 জুলাই থেকে আমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ হবে। সেই কোর্সে তোমাদের টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য যত ধরনের প্রিপারেশন প্রয়োজন সবকিছু একদম গুছাই দেওয়া হবে। তাই এখনই আমাদের সেই ফ্রি কোর্সে জয়েন হয়ে যাও। যারা জয়েন হতে চাও তারা প্রথম কমেন্ট চেক করো, সেই জায়গায় আমাদের কোর্সের লিংক দেওয়া আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমরা প্রথমে টাইপ যে এটা রাখছি সেটা হচ্ছে জড়তা ও বলের ধারণা, নিউটনের গতির প্রথম সূত্র। এই জায়গা থেকে আমাদের জানতে হবে জড়তা কি। জড়তা হচ্ছে কি, কোনো একটা বস্তু চিরকাল স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায়, এই যে থাকতে চাওয়ার ধর্ম, সেটাই হচ্ছে আসলে কি জড়তা। জড়তা হচ্ছে দুই ধরনের, এটা একটু মাথায় রাখবা। জড়তা হচ্ছে দুই ধরনের, স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে কি গতি জড়তা। আচ্ছা, তারপরে এই বলের ধারণা পাওয়া যায় হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে। নিউটনের গতির প্রথম সূত্র কি, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকতে চায় এবং স্থির থাকা বস্তু চিরকাল স্থির থাকতে চায়। তো এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। আচ্ছা চলো আমরা এমসিকিউ সলভ করি। দেখো, এই জায়গায় বলছে নিউটনের গতি বিষয়ে কয়টি সূত্র আছে। তিনটি সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তার মানে কি, এটা হচ্ছে তিনটি। আচ্ছা, তারপরে হচ্ছে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়। জড়তা হচ্ছে পরিমাপ করা হয় ভর দ্বারা। মনে রাখবা, জড়তা ভরের উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর জড়তা নির্ভর করে না। কোনো একটা বস্তু যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। জড়তা মানে কি, ধরো এই জায়গায় একটা বস্তু আছে, সেটা হচ্ছে পৃষ্ঠের সাথে লেগে আছে, তার মানে সে স্থির থাকতে চায়, স্থির বস্তু। তাহলে কোন বস্তুটাকে তুমি বেশি বল প্রয়োগ করলেও সে সরতে চাইবে না, যার ভর বেশি। তার মানে কি, জড়তা নির্ভর করা হচ্ছে কিসের উপর, ভরের উপর। আচ্ছা, তারপর দেখো বলের সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে। বলের সংজ্ঞা পাওয়া যায় একটু আগে বললাম নিউটনের গতির প্রথম সূত্র থেকে। বলের মাত্রা কোনটি, বলের মাত্রা, বল মানে কি, এফ সমান সমান এম এ। এখন দেখো, এম এ, এই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে হচ্ছে ভি বাই টি, মানে ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো, এই পাশে এম, উপরে আছে ব্যাগ, ব্যাগকে আমরা কি ভেঙে কি লিখতে পারি, এস বাই টি, নিচে আরেকটা টি ছিল, ইনটু হচ্ছে কি টি। এখন দেখো, এগুলোর মাত্রা যদি আমরা লিখি, এম এর মাত্রা হচ্ছে এম, ভরকে মাস দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে এস মানে সময়, সরণ, সরণকে লেখা হয় কি দ্বারা, এল দ্বারা। নিচে টি আছে দুইবার, তার মানে কি টি স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারবো, এম এল টি ইনভার্স টু। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু। এইগুলা একটু মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না করার সমস্যা, এইভাবে ভেঙে ভেঙে করবা। আচ্ছা, তারপর দেখো, সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি। এটা হচ্ছে ভাইয়া পারদ, এটা মুখস্থ রাখবা, সমান আয়তনে পারদের জড়তা বেশি। আচ্ছা, তারপর হচ্ছে টাইপ টু, মৌলিক বলের প্রকৃতি। আমাদের মৌলিক বল বলতে আসলে কি বোঝায়। মৌলিক বল হচ্ছে সেই সকল বল যাদেরকে ভেঙে আর ক্ষুদ্র কোনো বলে পরিণত করা যায় না, এবং ওই বলগুলো থেকে মহাবিশ্বে যত ধরনের বল আছে সেইগুলো হচ্ছে এই মৌলিক বলগুলো থেকে আবিষ্কার করা হয় বা এইগুলোর উপর নির্ভরশীল। মৌলিক বল আছে কয়টা, আমাদের আছে 4 ধরনের মৌলিক বল আছে। দেখো, আচ্ছা চলো দেখি মৌলিক বল। মৌলিক বল, এই মৌলিক বল হচ্ছে কত প্রকার, 4 প্রকার। কি কি, মহাকর্ষ বল, আর হচ্ছে কি তড়িৎ চৌম্বকীয় বল, তারপরে আছে কি সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। লাস্ট ওয়ান হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন দেখো, এই জায়গায় যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল হচ্ছে কি সবচাইতে দুর্বল, সবচেয়ে সবচেয়ে দুর্বল বল হচ্ছে এই মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের পাল্লা অসীম, এর পাল্লা হচ্ছে অসীম, এবং এই মহাকর্ষ বল হচ্ছে ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল। আচ্ছা, তারপর দেখো এই তড়িৎ চৌম্বকীয় বল, এটা হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বল আকর্ষণ বিকর্ষণ উভয় ধর্মই প্রকাশ করে। বাকি যে 3টা বল আছে ওইগুলো হচ্ছে কেবলমাত্র আকর্ষণ ধর্মী বল। মহাকর্ষ বল, সরি, তড়িৎচুম্বক বল হচ্ছে আকর্ষণ বিকর্ষণ দুই ধরনের ধর্মই প্রকাশ করে। এই তড়িৎচুম্বক বল কিন্তু মহাকর্ষ বলের তুলনায় 10⁶ গুণ শক্তিশালী। শক্তিশালী, এই 10⁶ গুণ হচ্ছে শক্তিশালী। তারপরে এই মহাকর্ষ বলের পাল্লাও কিন্তু অসীম। আচ্ছা, তারপর দেখো সবল নিউক্লিয় বল, এর পাল্লা, সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে tan−15 মিটার। এই দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে tan−18 মিটার। আবার এই তড়িৎচৌম্বকীয় বলের একটা উদাহরণ সেটা মনে রাখতে হবে, যেটা এর কারণে কিন্তু বজ্রপাত হয়, বজ্রপাত, এই জিনিসটা একটু মাথায় রাখো। আচ্ছা চলো আমরা এমসিকিউ সলভ করি। দেখো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত, আমরা মাত্রই দেখলাম সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে কি tan−15 মিটার। পাল্লা মানে কি, পাল্লা মানে হচ্ছে কোনো একটা বল যত দূর পর্যন্ত সেটার প্রভাব বিস্তার করে সেটাই হচ্ছে পাল্লা। তারপর দেখো, নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে, কোন বল, সবল নিউক্লিয় বল। আচ্ছা দেখো, তারপর হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা ক্ষয় হয় সেটার কারণ হচ্ছে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। এই দুর্বল নিউক্লিয় বলের কারণে হচ্ছে তেজস্ক্রিয় বিটা ক্ষয়গুলা ঘটে।
তারপরে দেখো বিকর্ষণ বল কোনটি, মাত্রই আমরা বললাম কি বিদ্যুৎ চৌম্বকীয় বল হচ্ছে কেবল আকর্ষণ এবং বিকর্ষণ প্রকাশ করে, আর বাকি এই তিনটা বল শুধুমাত্র আকর্ষণ ধর্মী, শুধুমাত্র আকর্ষণ ধর্মী হচ্ছে এই তিনটা, আর বিদ্যুৎ চৌম্বকীয় বল হচ্ছে কেবলমাত্র বিকর্ষণ আকর্ষণ উভয় ধর্ম প্রকাশ করে। ইলেকট্রোউইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ? ভাই ইলেকট্রোউইক ফোর্স আসলে কি? ইলেকট্রোউইক ফোর্সের মানে হচ্ছে মানে অনেক বেশি শক্তিতে যখন দুইটা বল একই ধরনের আচরণ করে সেটা হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স। এই জায়গায় দেখো আমাদের বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এই দুইটা বল হচ্ছে কি ইলেকট্রোউইক ফোর্স। কেন এই দুইটা বল ইলেকট্রোউইক ফোর্স? এর হচ্ছে কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর তো অনেক বেশি তাপমাত্রা ছিল, তখন আসলে এই দুইটা বল ভিন্ন কোনো রূপ ছিল না, দুইটা বল একই ছিল। এই বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই ছিল যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, কিংবা উচ্চ তাপমাত্রায় বা উচ্চ শক্তিতে এই দুইটা বলকে একই সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, এই জন্য এই দুইটা বলকে বলা হয় ইলেকট্রোউইক ফোর্স। আচ্ছা দেখো তারপর সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আচ্ছা কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? মহাকর্ষ বলকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়। তারপর হচ্ছে সাম্যতা ও সাম্যহীন। সাম্যতা মানে কি? সাম্যতা মানে হচ্ছে ধরো এই জায়গায় একটা বস্তু আছে, কোন একটা বস্তু এই জায়গায় আছে, আচ্ছা এই পাশ থেকেও তুমি একটা বল দিচ্ছ, এই পাশ থেকেও তুমি বল দিচ্ছ, ধরো 10 নিউটন বল দিচ্ছ উভয় পাশ থেকে। তার মানে কি এটা লব্ধি বল কত? লব্ধি বল যেহেতু বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে, তার মানে লব্ধি বল হচ্ছে কি এফ ডেল এফ, কি জিরো নাই জায়গায় যেহেতু সমান বল, তার মানে কি এই বস্তুটা এই জায়গায় মানে স্থির অবস্থায় বা যেইভাবে ছিল সেইভাবেই থাকবে। এটাই হচ্ছে মূলত সাম্যতা, মানে যেই বলের লব্ধি শূন্য হয় সেটাই হচ্ছে সাম্য বল। আচ্ছা দেখি চলো কি বলছে, কোন বলের লব্ধি শূন্য হয়? এই যে আমরা মাত্রই বললাম সাম্য বলের লব্ধি শূন্য হয়। আচ্ছা তারপর দেখো সাম্য বল ক্রিয়াশীল কোন কোন ক্ষেত্রে? দেখো জাহাজ পানিতে ভাসার সময়, জাহাজ যখন পানিতে ভাসে, ধরো এই জায়গায় হচ্ছে একটা জাহাজ আছে, এই জায়গায় হচ্ছে এটা একটা জাহাজ ধর না, এখন জাহাজ কি জাহাজের তো ওজন আছে তাই না, জাহাজ কি নিচের দিকে একটা বল দিচ্ছে ডব্লিউ বল, পানিও তার দিকে একটা উপর দিকে হচ্ছে প্রতিক্রিয়া বল দিচ্ছে, প্রতিক্রিয়া বল ধরি আমরা আর। এখন জাহাজটা কখন এই জায়গায় ভেসে থাকবে? যখন এই ডব্লিউ বল এবং আর বল পরস্পর সমান হবে। যদি ডব্লিউ বেশি হয় তার মানে কি, আর যদি কম হয় তার মানে কি সে এই পানি কি জাহাজকে ভাসায় রাখতে পারবে? পারবে না, জাহাজ নিচের দিকে বলে যাবে বা তলায় যাবে। যখন তলায় যাবে তখন তো আর সেটা সাম্য অবস্থায় থাকে না। তার মানে কি সাম্য বল থাকবে হচ্ছে জাহাজ ভাসে, যখন ভাসে ভাসার সময় দেখো ভাষার সময় কি ডব্লিউ সমান সমান হচ্ছে কি আর প্রতিক্রিয়া বল এবং ক্রিয়া বল, মানে যেটা জাহাজ দিচ্ছে এবং যা জাহাজকে পানি দিচ্ছে দুইটাই যখন সমান হয় তখনই কেবল জাহাজ ভাসতে পারে। তার মানে জাহাজ ভাসার সময় কি হয় সাম্য বল ক্রিয়াশীল, মানে লব্ধি বল হচ্ছে কি শূন্য। তার মানে এটা সঠিক, জাহাজ যখন পানিতে ভাসে তখন হচ্ছে কি সাম্য বল ক্রিয়াশীল। তারপর দেখো একটি বস্তু উপর থেকে নিচে পড়ার সময়, যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তার মানে কি সে কি সাম্য অবস্থায় আছে, কিংবা তার মধ্যে কি সাম্য বল ক্রিয়াশীল? অবশ্যই না। যদি সাম্য বল ক্রিয়াশীল থাকতো তার মানে কি সে সাম্য অবস্থায় থাকতো, একটা জায়গায় স্থির থাকতো, তার মানে এটা নয়। তারপরে কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময়, সেম চেয়ারে যখন বসে থাকে, যে ধরো একটা চেয়ারে কোনো একটা ব্যক্তি বসে আছে, তার মানে কি সে সাম্য অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে, তার মানে এই জায়গায় সাম্য বল ক্রিয়াশীল, তার মানে এটাও সঠিক। তার মানে কি 1 এবং 3, এই 1 এবং 3। আচ্ছা তারপর দেখো ভরবেগ। আচ্ছা ভরবেগ থেকে আমাদের কিছু জানতে হবে, চলো আমরা জানি ভরবেগ। ভরবেগ আসলে কি? ভরবেগ দেখো ভরবেগ সমান সমান কি? ভর গুণ হচ্ছে বেগ। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। আচ্ছা এই জায়গা থেকে আমাদের ভরবেগের একক জানতে হবে। একক কি? একক ভর এবং বেগের গুণফল এম ভি। এই জায়গা থেকে দেখো এম মানে কি? এম মানে হচ্ছে কেজি। ভি কি? ভি হচ্ছে মিটার ইনভার্স মিটার পার সেকেন্ড। তার মানে ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। তারপরে মাত্রাটা দেখি আমরা, মাত্রা দেখো এই কেজি, কেজি মানে কি ভর, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তারপর মিটার এটা কি? এটা হচ্ছে সরণ, সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। সময় কি? টি, টি ইনভার্স 1। তার মানে ভরবেগের মাত্রা কি? এম এল টি ইনভার্স 1। আচ্ছা এই জায়গা থেকে আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে দেখো আমরা আমরা কি লিখতে পারি না 1 নিউটন সমান সমান হচ্ছে কি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিভাবে আসলো দেখো, এফ মানে কি এম, এফ এর একক কি নিউটন, এম এ কি এম এ মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তার মানে আমরা কি লিখতে পারি 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ধরো উভয় পাশে আমরা সেকেন্ড দ্বারা গুণ করে দিলাম, 1 নিউটন ইনটু সেকেন্ড ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু হচ্ছে সেকেন্ড। তার মানে আমরা কি লিখতে পারি 1 নিউটন সেকেন্ড সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো এই কেজি মিটার পার সেকেন্ড এটা আসলে কিসের একক? এটা হচ্ছে ভরবেগের একক, এবং এই পাশে আছে নিউটন সেকেন্ড। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে নিউটন সেকেন্ড এটা হচ্ছে ভরবেগের এককের সমতুল্য। এটা পরীক্ষায় অনেক সময় আসতে পারে, তাই জন্য তোমার জেনে রাখা ভালো। দেখো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা তারপর চলো আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ভরবেগ ভেক্টর রাশি। ভরবেগের দিক এবং মান দুইটাই আছে। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা চলো আমরা এমসিকিউ সলভ করি। দেখো
কি বলা হয়েছে 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগটা, এইখান থেকে একটা কাজ করতে হবে প্রথমে, সেটা হচ্ছে এই 72 কিলোমিটার পার আওয়ার এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিভাবে নিব দেখো, 72 উপরে কি কিলোমিটার, কিলোমিটার কি 1000 দ্বারা গুণ করলে কি হবে মিটারে আসবে। এরপর দেখো হচ্ছে কিলোমিটার থেকে আমরা মিটারে নিলাম পার আওয়ার, 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড। এখন এখান থেকে হিসাব করলে আমরা যেটা পাবো, চলো দেখি আমরা কি পাই আসলে। এটা হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড। একটা জিনিস মাথায় রাখবা, এত বড় বড় করার কিছু নাই, যদি তোমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে নিতে চাও তাহলে এটাকে গুণ করে দিবা হচ্ছে 3.6 দ্বারা, তাহলে কি আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাব। আচ্ছা এখন চলো আমরা সলভ করি। কি বলছে ভরবেগ কত, আমরা ব্যাগ কি পেয়ে গেছি, তার মানে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান সমান কি এম ভি, এম এর মান কত, এম এর মান হচ্ছে 1500 গুণ হচ্ছে 20, তার মানে কি কত আসলো 30000, 3 × 10⁴, এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো তারপরটা দেখি চলো, ভরবেগের মাত্রা কোনটি, আমরা একটু আগে করলাম, ভরবেগের মাত্রা হচ্ছে ml 3/1, ml 3/1, এটা হচ্ছে কিসের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা। আচ্ছা তারপর চলো দেখি, কোনো 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 ms ইনভার্স 2 ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত। আচ্ছা চূড়ান্ত বেগ আমরা বের করি এখান থেকে আগে, ভরবেগ বের করতে হলে বেগ লাগবে না, তাহলে বেগ বের করি। চূড়ান্ত বেগ v সমান সমান হচ্ছে কি u প্লাস at। এখন দেখো u কি স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, তার মানে u0 প্লাস a 3 × 3, তার মানে কি 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখন ভরবেগ p সমান সমান কি m v, m এর মান কত 5 × v, চূড়ান্ত বেগ কি 9, তার মানে কত 45 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এই যে এটা আরো একটা ভাবে করা যাবে, ওটা একটু পরে দেখি আমরা। তারপর চলো হচ্ছে সংঘর্ষ। আচ্ছা আমরা আপাতত সংঘর্ষ পড়বো না, আমরা হচ্ছে নিউটনের সেকেন্ড সূত্র যেটা আছে সেই টাইপটা আগে পড়বো। চলো দেখি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র আসলে কি, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রয়োগকৃত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন যেই দিকে ঘটে বলের পরিবর্তনও সেই দিকে ঘটে। এটা আসলে এত কঠিন করে পড়ার কিছু নয়, চলো আমরা সহজ করে পড়ি। কি বলছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ কি, ভরবেগ হচ্ছে পি, পরিবর্তনের হার মানে কি টি/পি, টি সময়ে পি ভরবেগ হলে পরিবর্তনের হার কি পি/টি, এটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা না। আচ্ছা এবার চলো আমরা এখান থেকে দেখি পি, পি মানে কি এম ভি, নিচে হচ্ছে কি টি। আচ্ছা তারপরে হচ্ছে ভরবেগের পরিবর্তন। আচ্ছা এই জায়গায় আমরা আরেকটা কাজ করবো, দেখো যেহেতু বলছে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে কি ডেল পি বাই টি প্রপোর্শনাল হচ্ছে কি এফ ডেল পি, কারণ ভরবেগের পরিবর্তন যেহেতু বলছে। এখন ভরবেগের পরিবর্তন সমান আমরা কি লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ, তাই না, এটা হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই হচ্ছে কি টি প্রপোর্শনাল হচ্ছে কি এফ। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি, এম যদি কমন নেই তাহলে নিচে উপরে হচ্ছে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি প্রপোর্শনাল হচ্ছে কি এফ। আচ্ছা দেখো তারপরে এই পাশে লিখি, এখন এই যে এম ভি মাইনাস ইউ বাই টি, এটা মানে কি, এটা মানে ত্বরণ না, ভি মাইনাস ইউ বাই টি কি ত্বরণ, তাহলে এই জায়গায় কি লিখতে পারি এম এফ প্রপোর্শনাল হচ্ছে এফ। এখান থেকে আমরা কি লিখতে পারি এফ সমান সমান কে এম এন। এখন দেখো এই কে কোথা থেকে আসলো, যে আমরা একটা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে যে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন এই জায়গায় আমরা কে এর মান 1 নিউটনের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি কে এর মান হচ্ছে 1, মানে 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে তাকে 1 নিউটন বলে। সেইখান থেকে সবগুলোর মান 1 ধরলে কে এর মান আসে কি 1, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি f m a k 1 ধরি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন সুবিধার্থে অনেকে মানে এই কাজটা করা হয় অনেক সময়। আচ্ছা এই যে সূত্রটা পেলাম যেটা হচ্ছে সেই যুগান্তরকারী সূত্র f m a, এটা আসছে হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার কোশ্চেন সলভ করি। দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি, প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়, মাথায় রাখবা গতির দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। গতির প্রথম সূত্র থেকে দেখো লিখে দিচ্ছি, প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়, আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ, পরিমাপটা আসলে দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় কিভাবে, এই যে F = ma এর মাধ্যমে হচ্ছে বলের পরিমাপ পাওয়া যায়। আচ্ছা চলো দেখ পরেরটা দেখি।
60 কেজি বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? দেখো আমরা কি জানি? আমরা জানি না F সমান সমান আমরা আসলে কি জানি? F সমান সমান হচ্ছে কি m। এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? F সমান সমান m ইনটু v মাইনাস u বাই t লিখতে পারি না? এখন দেখো এই জায়গা থেকে F সমান সমান কি জানি আমরা? m যদি এটা আমরা গুণ করে দিই, দেখো m v মাইনাস হচ্ছে m u ডিভাইডেড বাই t। এখন আমরা যদি গুণ করে দিই f ক্রস t বা f গুণ t সমান সমান হচ্ছে কি m v মাইনাস m u। এই f t সমান সমান কি ডেল p না? এটা কি ভরবেগের পরিবর্তন না? তাহলে এই যে একটা সূত্র পেলাম আমরা, এই সূত্রটা আমরা মনে রাখবো। এই সূত্রটা হচ্ছে কি বল ইনটু সময় হচ্ছে সমান সমান ভরবেগের পরিবর্তন। এই বল গুণ সময় এটাকে কি বলের ঘাতও বলা হয়। এই যে এই f t, এই f t কে বলা হয় বলের ঘাত। যত সময় ব্যাপী বল ক্রিয়াশীল হয়েছে সেই সময়ের সাথে বল গুণ করলে আমরা হচ্ছে কি বলের ঘাত পাবো। আর এই বলের ঘাত সমান সমান হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন মাথায় রাখবা। আরো একটা টার্ম এই জায়গায় আছে, সেটা হচ্ছে কি ঘাত বল। ঘাত বল আর বলের ঘাত এক জিনিস নয়। এই ঘাত বল সমান সমান কিন্তু F গুণ T, কিন্তু এই দুইটা জিনিস এক নয়। কেন? বলের ঘাত মানে হচ্ছে যতক্ষণ ব্যাপী একটা বল কোনো একটা বস্তুর উপর ক্রিয়াশীল সেই দুইটার গুণফল। আর ঘাত বল মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর অল্প সময়ে যদি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয় সেইটাকে ঘাত বল বলা হয়। ধরো কোনো একটা বস্তুর উপর 0.1 সেকেন্ডে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে সেইটা হচ্ছে ঘাত বল। আর ধরো 100 নিউটন বল 10 সেকেন্ড ব্যাপী ক্রিয়াশীল ছিল, সেই দুইটার গুণফল হচ্ছে বলের ঘাত। আচ্ছা চলো আমরা এমসিকিউ সলভ করি। দেখো 60 কেজি ভরের বল 60 কেজি বল 30 নিউটন ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? আমরা কি পাইছি? কেবলমাত্র আমরা পাইছি হচ্ছে বল গুণ সময় সমান সমান হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, মানে কি m v মাইনাস mu। এখন থেকে এই জায়গায় বল দেয়া আছে 60 নিউটন, সময় দেয়া আছে 1 মিনিট, মানে কত 60 সেকেন্ড, সমান সমান বের করতে হবে কি বস্তুটির বেগের পরিবর্তন কত হবে। তার মানে কি m ইনটু v মাইনাস u। তার মানে বের করতে হবে কি v মাইনাস u মানে বেগের পরিবর্তন। তাহলে উপরে থাকে কত 3600 ডিভাইডেড বাই m এর মান কত 30। এই 0 0 কাটা 3 12 3600 120, মানে কি এই 120 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের পরিবর্তন। আশা করি বুঝতে পারছো। চলো তারপরেরটা দেখি। 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ হলে বস্তুটির ত্বরণ কত হবে? আমরা F সমান সমান কি জানি? F সমান সমান m। ত্বরণ A সমান সমান F বাই m। F এর মান কত? F এর মান হচ্ছে 20, ভর হচ্ছে 20, তার মানে কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইজ ইট? আচ্ছা 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 0.1 সেকেন্ড সময়ব্যাপী ক্রিয়া করলে কি বলছে? ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে কিনা চলো দেখি। F সমান সমান m f, a সমান সমান f বাই m। f কত? f হচ্ছে 100 ভাগ হচ্ছে 10 হচ্ছে ভর, তার মানে কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি সঠিক? তারপর বলছে ভরবেগের পরিবর্তন হচ্ছে 10 কেজি মিটার মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা চলো দেখি এটা আসলে হয় কিনা। কি বলছে? ভরবেগের পরিবর্তন। আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন মানে ডেল পি সমান সমান এফ ইনটু টি। এখন এফ কত? এফ এর মান হচ্ছে 100 ইনটু টি, টি মানে হচ্ছে 0.1। তাহলে এই জায়গা থেকে 10 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কি আসলো? ভরবেগের পরিবর্তন 10 আসলো। তার মানে এটাও কি মিলছে? এটাও সঠিক। আচ্ছা এরপর এটা কি বলছে? বলের ঘাত। ভাইয়া কি বলছিলাম? বলের ঘাত মানে অল্প সময়ে অনেক বেশি বল। দেখো 0.1 সেকেন্ডে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে বলের ঘাত। বলের ঘাত বলের ঘাত সমান সমান কি F ইনটু টি। এটাও কি 100 গুণ 0.1 মানে কত 10। তার মানে এটাও মিলছে 10 নিউটন সেকেন্ড। এটা কি নিউটন সেকেন্ড। তার মানে তিনটাই সঠিক। এটাও যেহেতু মিলছে তার মানে তিনটাই সঠিক। আচ্ছা তারপরটা দেখো। একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 × 10⁴ গ্রাম ভরের বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত? যেহেতু ঘর্ষণ নাই তার মানে আমরা এই সূত্র ডিরেক্ট ব্যবহার করব। m এখন a সমান কি f বাই m। এখন এই জায়গায় দেখো f এর মান কত? f এর মান হচ্ছে 50 নিউটন। আচ্ছা তারপর বলছে যে গ্রাম। ভরটা আসলে কিসে দেয়া আছে? গ্রামে। কত গ্রাম? 2 × 10⁴ গ্রাম। এখন এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 1000 দ্বারা। 1000 মানে কি? এই যে দেখো 1000, এটার মানে হচ্ছে 10 কিউব না? 1000 মানে এখন 1 বাই 1000 এটার মানে কি? এইটার মানে কি 10 ইনভার্স 3। দেখো 10 কিউব মানে যদি 1000 হয়, 10 ইনভার্স 3 মানে কি 1 বাই 10 কিউব, তাই না? তার মানে 1 বাই 10 কিউব মানে কি 1 বাই 1000। তার মানে এই জায়গায় আমরা কি লিখতে পারবো? এই জায়গায় দেখো এটাকে ভাগ করব হচ্ছে 1000 দ্বারা, তার মানে গুণ করব কত দ্বারা?
tan ইনভার্স 3 দ্বারা আমরা গুণ করে দিলাম। এখন দেখো উপরে 50 নিচে হচ্ছে 2 গুণ এই জায়গায় থাকবে হচ্ছে 10, তার মানে কত 20। 50 কে 20 দ্বারা ভাগ দিলে হচ্ছে কি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে आंसर হচ্ছে এই যে 2.5। বুঝতে পারলাম? চলো পরে পরে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি? এটা তো সেই বিখ্যাত সূত্র, প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত, প্রত্যেক বস্তু সমান ও বিপরীত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দেয়। মানে কোনো বস্তুকে আমি 10 নিউটন বলে ধাক্কা দিলে বস্তু আমাকে 10 নিউটন বলে ধাক্কা দেয়। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই জায়গায় মনে রাখবা ক্রিয়া বল সবসময় ক্রিয়া বল সমান সমান প্রতিক্রিয়া বল, কিন্তু দুইটা একটা আরেকটার বিপরীত দিক। এইটা যদি প্লাস হয় এইটা হবে মাইনাস, এটা যদি মাইনাস হয় এইটা হবে প্লাস। এই জিনিসটা শুধু মাথায় রাখবে। চলো দেখি ক্রিয়া প্রতিক্রিয়া বল কি। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি পরস্পর অসমান? না। তারপরে কি একই সময় ধরে ক্রিয়া হয়? হ্যাঁ, এটা তো হইতে পারে, কারণ যতক্ষণ ধরে আমি 10 নিউটন বল দিব ততক্ষণ সে আমাকে 10 নিউটন দিবে, যখন আমি বল দিব না সেও আমাকে বল দিবে না, এটা সঠিক। তারপর কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? অবশ্যই না। ধরো আমি এই যে বোর্ডের উপর দিচ্ছি, বোর্ড আমার উপর দিচ্ছে, তার মানে কি দুইটা বস্তু, এটাও সঠিক না। একই এবং কি হয়, এটাও না, বিপরীত দিক হয়, তার মানে কেবল এটা সঠিক। আচ্ছা চলো দেখি ক্রিয়া বল এফ প্রতিক্রিয়া বল এফ এর মধ্যে সম্পর্ক কি? এফ সমান F1 সমান সমান এফ, এটা ঠিক আছে, কিন্তু এর কি দিক বিপরীত না, তার মানে দুইটা একই চিহ্নযুক্ত হবে না, এটা না। এই যে এইটা একই চিহ্নযুক্ত না, তার মানে এইটা এইটা আমরা কি জানি F1, এটা যদি প্লাস হয় তার মানে F এটা কি মাইনাস। এখন যদি আমি পক্ষান্তর করে দিই F1 প্লাস F2 সমান সমান 0, তার মানে এইটা হচ্ছে আসলে সঠিক, এটা ভুল তো আরো আগে বলবো। আচ্ছা চলো তারপর দেখি একটি বন্দুক থেকে 5000 mS ইনভার্স 1 বেগে, আচ্ছা 100 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? এই পশ্চাৎ বেগ সংক্রান্ত যখনই কোনো এমসিকিউ বা ম্যাথ যাই আসুক আমরা লিখব হচ্ছে mv প্লাস হচ্ছে mv সমান সমান 0। মানে এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, এটা হচ্ছে গুলির ভরবেগ, দুইটা ভরবেগের সমষ্টি, গুলি ছোড়ার পূর্বে হোক গুলি ছোড়ার পরে, যে কোনো মুহূর্তের ভরবেগের সমষ্টি কি 0। এই জায়গা থেকে আমরা লিখতে পারি হচ্ছে mv ইকুয়ালস টু মাইনাস mv। এখন এই জায়গায় দেখো m কি বন্দুকের ভর, বন্দুকের ভর কত? বন্দুকের ভর হচ্ছে এই যে 2 কেজি ইনটু বন্দুকের বেগ, মানে পশ্চাৎ বেগ সেটা বের করতে হবে, সেটা হচ্ছে v মাইনাস m মানে কত? m মানে হচ্ছে গুলির ভর, সরি গুলির ভর, গুলির ভর কি 100 গ্রাম, তার মানে 100 ভাগ হচ্ছে 1000 কত 0.1, তার মানে কি 0.1 কেজি, বেগ হচ্ছে 5000, কি 5000। এখন এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে v সমান সমান আমরা পাবো হচ্ছে মাইনাস, উপরে এটা যদি আমরা গুণ করি তাহলে উপরে হবে 500 নিচে হবে 2, তার মানে কত 250 ms ইনভার্স 1। এখন দেখো ভাই এই জায়গায় তো কোনো জায়গায় মাইনাস নাই, 250 আছে, এই জায়গায় 250 পাইছি, কিন্তু এটা কিসের মাইনাস? এই মাইনাস দ্বারা আসলে বোঝায় হচ্ছে পশ্চাৎ বেগ, মানে পিছনের দিকে, এই জন্য হচ্ছে এটা মাইনাস আসছে। মাইনাস আসলে তেমন কিছুই না, মাইনাসটা হচ্ছে কি পশ্চাৎ বেগ নির্দেশ করে। এই জায়গায় যেহেতু শুধু ভি দেয়া আছে এই জন্য মাইনাস, কিন্তু তুমি যখন লিখবা ধরো সৃজনশীলে আসলো তখন সুতরাং দিয়া লিখবা হচ্ছে পশ্চাৎ বেগ, পশ্চাৎ বেগ। এটা যদি লিখতে চাও তখন কিন্তু এই জায়গায় মাইনাস দিতে পারবা না, তখন কেবল মানটা লিখতে হবে। সুতরাং মাইনাসটা হচ্ছে পশ্চাৎ বেগ নির্দেশ করে। চলো তারপর একটা, একজন শিকারী 2 কেজি ভরের বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের গুলি ছুড়লে কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, কেবলই আমি যেটা করাই দিলাম সেই আরেকটা ম্যাথ। আচ্ছা 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো, বন্দুকটি এত বেগে পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে mv সমান সমান মাইনাস mv। এখন দেখো এই জায়গায় আমাদের বের করতে হবে গুলির বেগ, গুলির বেগ v, v সমান সমান আসলে কি গুলির বেগ v সমান সমান হচ্ছে m v মাইনাস কি এর উপরে আছে মাইনাস। আচ্ছা দেখো m মানে কি বন্দুকের ভর 1 কেজি ইনটু বন্দুকের বেগ, বন্দুকের বেগ কত? এই যে বন্দুকের বেগ হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড। এখন ভাইয়া 2 মিটার পার সেকেন্ড কি সেটা পশ্চাৎ বেগ না? সে পশ্চাৎ বেগ যেহেতু তার মানে আমি এই জায়গায় -2 লিখবো, কারণ গুলির বেগ যেহেতু সামনের দিকে যায় সেটাকে প্লাস ধরলে পশ্চাৎ বেগ কি আমার কি মাইনাস ধরতে হবে। এবং এই জায়গায় নিচে আছে বন্দুকের সরি গুলির ভর, গুলির ভর কত? গুলির ভর 5 গ্রাম, তার মানে কি 5 × 10⁻³ আমরা ডাইরেক্ট কেজিতে নিয়ে গেলাম, এই পাশে একটা মাইনাস ছিল। এখন দেখি এই মাইনাস কি প্লাস হয়ে যাবে না, দুইটা গুণ হয়ে উপরে থাকবে 2 নিচে থাকবে হচ্ছে কি 5। এই যে tan−3 নিচে আছে এটাকে আমরা উপরে নিয়ে গেলে এটা হয়ে যাবে tan³ এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? 1000 কে 5 দ্বারা ভাগ করলে 200, 200 গুণ 2 মানে কি 400। এই জায়গায় আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তো এই এটা হচ্ছে আমাদের গুলির বেগ। চলো পরে দেখি। আচ্ছা এবার চলো আমরা সংঘর্ষটা পড়ে আসি। সংঘর্ষ,
এই হচ্ছে আমাদের সংঘর্ষ। তার আগে এই জায়গায় আরো একটা এমসিকিউ ছিল, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে একটা এমসিকিউ ওই জায়গায় ছিল না, যে কোনো 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 এমএস ইনভার্স 2 ত্বরণে দিলে চূড়ান্ত ভরবেগ কত। এটাকে আমরা আরেকটা ভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে দেখো, আমরা কি জানি ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu সমান বল ইনটু হচ্ছে সময়। এখন এটাকে চূড়ান্ত ভরবেগ চাইছে, চূড়ান্ত ভরবেগ মানে কি, এই যে mv আছে সেটাই তো চূড়ান্ত ভরবেগ, মানে শেষ বেগ ইনটু ভর। এখন এই শেষ বেগ ইনটু ভর m ইনটু v। এখন দেখো এই জায়গায় স্থির অবস্থায় আছে, তার মানে আদিবে কি 0, তার মানে mu মানে কি 0 মাইনাস 0 সমান সমান f কত, f হচ্ছে এই যে বল ইনটু বলের গুণফল মানে কি, f মানে হচ্ছে m, n মানে 5 ইনটু 3 ইনটু সময় হচ্ছে কত 3, তার মানে এটা ক্যালকুলেশন করলে লাগাবো কত 45। ঠিক আছে, চলো এবার সংঘর্ষ পড়ি। সংঘর্ষ, সংঘর্ষ থেকে আমাদের মাথায় রাখতে হবে সংঘর্ষ হচ্ছে দুই প্রকার। সংঘর্ষ কি, ধরো এই জায়গায় একটা m ভরের বস্তু ছিল, সে যাচ্ছে এই পাশে, এই পাশেও আরো একটা ছিল, এই পাশে যাচ্ছে, এটার ইউ হচ্ছে কি ধরো 10, এটার ইউ হচ্ছে 5, তার মানে আলটিমেটলি একটা সময় পর এটা এটাকে অতিক্রম করবে, অতিক্রম করার সময় সে গিয়ে এটাকে দিল ধাক্কা, তার মানে কি সেই জায়গায় সংঘর্ষ। এই সংঘর্ষ থেকে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো সংঘর্ষ দুই প্রকার, কি কি, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। এই স্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। এটার কেবল ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, শুধুমাত্র এই ভরবেগ সংরক্ষিত থাকে। এই জায়গা থেকে আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে একটা বিখ্যাত সূত্র, সেটা হচ্ছে কি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, মানে সংঘর্ষের আগের ভরবেগ সমান সমান সংঘর্ষের পরের ভরবেগ। এটা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক দুই ক্ষেত্রেই দরকার। এবার যদি ধরো এই যে সংঘর্ষটা হইলো, এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, ধরো এইটা এই পাশে যাচ্ছে, এইটা এই পাশে আসছে, এখন দুইটা মিলিত হয়ে গেছে, এই পাশে এসে মিলিত ভাবে কোনো একটা দিকে চলতে শুরু করছে, সেই মিলিত বেগ যদি v হয়, তার মানে কি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 ইনটু কি v, v মানে কি মিলিত বেগ, সুতরাং এই পাশে v সমান সমান m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস m2। এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ, প্রায় বস্তুদ্বয় সংঘর্ষের পর মিলিত হয়ে যাচ্ছে, এবং এই জন্য এই সূত্রটা কাজে লাগছে। আচ্ছা, তারপর দেখো এই জায়গা থেকে আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো, ধরো এই যে একটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে, এই দিকে যাচ্ছে m1 একটা বস্তু, আর একটা বস্তু সংঘর্ষের পরে এই দিকে আসছে, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m1, এটা হচ্ছে u1 বেগে যাচ্ছে, এটা হচ্ছে u2 বেগে এই পাশে আসছে। এখন ধরো দুইটা বস্তু দুই দিক থেকে আসছে না, এই জায়গায় তোমাকে যেই কাজটা করতে হবে, একটার ব্যাগ, এইটার ব্যাগ যদি আমি প্লাস ধরি প্লাস বি, এইটার ব্যাগ আমাকে অবশ্যই মাইনাস বি ধরতে হবে। এইটার ব্যাগ যদি আমি এটার ব্যাগ যদি আমি মাইনাস ধরি, মাইনাস ভি ধরি, মাইনাস ইউ ধরি, এটা হচ্ছে প্লাস বি অথবা প্লাস ইউ আমাকে ধরতে হবে। এখন ধরো ক্যালকুলেশন করার পর সেটা মিলিত হয়ে গেছে, মিলিত বেগের মানটা যদি প্লাস আসে, মান যদি প্লাস আসে, তাহলে এইটাকে যদি আমি প্লাস ধরছি, ধরো আমি এটাকে হচ্ছে কি প্লাস ধরছি, এটাকে আমি মাইনাস ধরছি, এখন মিলিত বেগের মান যদি প্লাস আসে, তার মানে বস্তুদ্বয় এই দিকে চলবে মিলিত অবস্থায়, মিলিত বেগের মান যদি মাইনাস হয়, তার মানে বস্তুদ্বয় এই দিকে চলবে মিলিত অবস্থায়। আচ্ছা চলো আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি। দেখো এমসিকিউ সলভ করি আমরা, চলো কি বলছে, 4 কেজি ও 6 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 কেজি 10 এমএস ইনভার্স 1 এবং 5 এমএস ইনভার্স 1 বেগে একই দিকে গতিশীল, ধাক্কা খাওয়ার পর বস্তুদ্বয় যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বেগ চাইলে v মানে কি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন দেখো m1 u1 মানে কত, 4 আর 10 গুণ করলে 40 প্লাস কি 6 আর 5 গুণ করলে 5 6 30, নিচে কত হবে 4 ও 6 যোগ করলে 10, উপরে কত, উপরে 70, নিচে 10, তার মানে কত 7 এমএস ইনভার্স 1, আনসার কত 7 এমএস ইনভার্স 1। যেহেতু একই দিকে যাচ্ছে, তার মানে দুইটাই পজিটিভ, যদি বিপরীত দিকে হইতো তাহলে পজিটিভ নেগেটিভ আসতো। যে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত, বস্তুদ্বয় 4 কেজি ও 6 কেজি ও 3 কেজি, পরে দুইটি বস্তু একই সরলরেখায় পরস্পর অভিমুখে চলে, সংঘর্ষ হলো, সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে হচ্ছে 8 এবং 10। এই জায়গায় দেখো এই যে একটা বস্তু এই দিকে যাচ্ছে, তার ভর কত 6 কেজি, তার ব্যাগ কত 8 এমএস ইনভার্স 1, এই পাশে আরো একটা বস্তু, সে এই দিকে আসছে, তার ভর কত 3 কেজি, তার ব্যাগ কত 10 এমএস ইনভার্স 1।
তখন একটাকে আমরা প্লাস ধরবো, একটাকে মাইনাস ধরবো। এটাকে আমরা প্লাস ধরলাম, এটাকে আমরা মাইনাস ধরলাম। এবার ক্যালকুলেশন করি, চলো। সংঘর্ষ হলো, এখন ক্যালকুলেশন তাদের কি বলা চাইছে, মিলিত বেগ। মিলিত বেগ ভি সমান সমান m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2। এখন দেখো m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 6 ইনটু এটাকে যেহেতু প্লাস ধরছি তার মানে 8 প্লাস m2 এর মান হচ্ছে 3 ইনটু এটাকে যেহেতু আমরা মাইনাস ধরছি তার মানে কত, -10, নিচে হচ্ছে 9। এখন দেখো এই জায়গায় কি 6 8 48 মাইনাস 30 ডিভাইডেড বাই হচ্ছে নিচে কত 9, এই পাশে থাকে কত 18, উপরে নিচে হচ্ছে 9, তার মানে কত 2। তার মানে এটার মিলিত বেগ হচ্ছে কত 2 ms ইনভার্স 1। এখন দেখো মিলিত বেগটা কি আসছে, প্লাস আসছে না, মিলিত বেগ যেহেতু প্লাসের আসছে তার মানে এই যে এই মিলিত বস্তুদ্বয় এই দিকে চলতে শুরু করবে, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি কোন পক্ষ, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, মানে কি এই যে এটা হচ্ছে কি রাইট, এটা কি লেফট সাইড। তার মানে বস্তুদ্বয় মিলিত অবস্থায় বাম দিকে চলতে শুরু করবে না। এর ঠিক পরের এমসিকিউটাই হচ্ছে সংঘর্ষের এই যে সরি মিলিত বস্তুদ্বয়ের অভিমুখ কোন দিকে হবে, কোন দিকে হবে আমরা কি ধরছিলাম, এটা যদি পি বস্তু হয়, এটা হচ্ছে কিউ বস্তু, তার মানে বস্তুদ্বয় মিলিত অবস্থায়, সরি এই দিক না, বস্তুদ্বয় মিলিত অবস্থায় কোন দিকে যাবে, এই জায়গায় একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি বস্তুদ্বয় মিলিত অবস্থায় এই দিকে চলতে শুরু করবে, যেহেতু এটার ব্যাক প্লাস ছিল, তার মানে কোন বস্তুর দিকে, পি বস্তুর দিকে। কোন বস্তুর দিকে যাবার, দেখো যেহেতু প্লাস আসছিল অ্যান্সার মিলিত ব্যাগ, আমরা পি বস্তুর ব্যাগকে প্লাস ধরছিলাম, তার মানে পি বস্তুর দিকে চলতে শুরু করবে মিলিত অবস্থায় পি বস্তুর দিকে। এই জিনিসটা দেখে আমরা বলে দিতে পারবো সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা ভরবেগটা বের করবো। দেখো প্রথম বস্তুর ভর হচ্ছে 6 কেজি, ব্যাগ হচ্ছে 8 কেজি, তার মানে ভরবেগ কত 6 ইনটু p1 ধরলাম, 6 ইনটু 8 কত 48, আর p2 মানে কত 3 ইনটু 10 মানে কত 30। এখন এটার ভরবেগ বেশি, যেটার ভরবেগ বেশি সেটার দিকেই তো যাবে, তাই না? তার মানে আমরা দেখেই বলে দিব ভরবেগ বের করার মাধ্যমে ওই কাজ করারও দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এইগুলো তো আমরা পড়লাম, তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল আমাদের জানতে হবে। এই মহাকর্ষ বল মানে কি, মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এখান থেকে আমাদের জানতে হবে মহাকর্ষীয় ধ্রুবক জি, সরি মহাকর্ষ বল সমান সমান আগে জানি আমরা, মহাকর্ষ বল মানে কি, মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর ভরের গুণফল এবং সরি মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুইটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি, এই যে দুইটা ভরের বস্তু m1 m2 এর গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই পাশে সমানুপাতিক চিহ্ন উঠাইতে আমরা কি নিয়ে আসবো, মহাকর্ষীয় ধ্রুবক জি। এই মহাকর্ষীয় ধ্রুবক জি থেকে আবার প্রশ্ন আসে, এই জি এর একক কি আসে, জি এর মান কত আসে। প্রথমে চলো আমরা জানি হচ্ছে জি এর মান, জি সমান সমান হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11। এটার একক কি, এবার চলো একক বের করি। একক কি, আমরা এই জি সমান সমান এখান থেকে কি লিখতে পারি, f ইনটু ডি স্কয়ার বাই m1 m2। এখন দেখো f মানে কি, f মানে নিউটন, d কি দূরত্ব, দূরত্ব মানে কি মিটার স্কয়ার, নিচে হচ্ছে কি কেজি স্কয়ার, সমান সমান কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে কি জি এর একক, তার মানে কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তারপরে আরো যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, সরি অভিকর্ষ ত্বরণ জি। জি মানে কি, জি m বাই আর স্কয়ার। জি এর মান কি, মহাকর্ষীয় ধ্রুবক, m কি বস্তুর ভর, সরি m হচ্ছে পৃথিবীর ভর এবং r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন ধরো বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতায়, ধরো এই উচ্চতায় বললো যে অভিকর্ষ ত্বরণের মান কত, সেটা যদি জি প্রাইম হয়, সেই জি প্রাইম সমান আমরা লিখতে পারবো জি m বাই r প্লাস h হোল স্কয়ার। যেহেতু ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা, তার মানে r এর সাথে h আমরা যোগ করে দেব। চলো আমরা এমসিকিউ সলভ করি এবার। দেখো কি বলছে, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, আমরা কেবলই বললাম জি এর মান হচ্ছে 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স। এই যে তারপর পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর ব্যাসার্ধের অভিকর্ষ ত্বরণ কি, পৃথিবীর ব্যাসার্ধের আছে, দেখো আমরা কি জানি অভিকর্ষ ত্বরণ জি সমান সমান জি এম বাই আর প্লাস এইচ স্কয়ার। এটা কি জি প্রাইম, আর জি মানে কত জি এম বাই আর স্কয়ার। এখন কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, তার মানে কি এই জি এম নিচে হচ্ছে আর এইচ কত আর, আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা যেহেতু বলছে, তার মানে এই আর প্লাস আর হোল স্কয়ার, এই জায়গা থেকে আমরা পাবো জি এম বাই 2 আর হোল স্কয়ার মানে কি 4 আর স্কয়ার। এখন দেখো এই জায়গায় 1/4 ইনটু জি এম বাই আর স্কয়ার, এই জি এম বাই আর স্কয়ার এর মান কি,
এটার মানে কি এই জি না, এই জি সমান জি এম বাই আর স্কয়ার, তার মানে এই জি এম বাই আর স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1/4 ইনটু জি। তার মানে কি হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4, 1/4 হলো এটা কি সঠিক। তার মানে পরেরটা কি বলছে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক তো অবশ্যই এই যে দেখো পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এটাও সঠিক। পরেরটা কি বলছে উচ্চতার উপর নির্ভর করে, হ্যাঁ জি তো উচ্চতার উপর নির্ভর করে, তার মানে কি তিনটাই সঠিক। চলো পরেরটা দেখি, একটা এমসিকিউ ছিল এই, সরি দুইটা ছিল। আচ্ছা ঠিক আছে, তারপর ঘর্ষণ বল, ঘর্ষণ বল থেকে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। ঘর্ষণ বল, ঘর্ষণ বল কি কি আছে দেখো, ঘর্ষণ বল এই জায়গা থেকে কয় ধরনের পাই ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ, তারপর হচ্ছে গতি ঘর্ষণ, হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ, এবং হচ্ছে আবর্তক ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণ হচ্ছে বস্তু স্থির অবস্থায় যেই ঘর্ষণটা থাকে কোনো বস্তু সেটা। মনে করো এই জায়গায় 100 কেজি ভরের একটা পাথর আছে, এখন আমি পাথরকে ধাক্কা দিচ্ছি, 100 কেজি ভরের পাথরকে আমি ধাক্কা দিচ্ছি, আমি কি ধাক্কা দিয়ে খুব সহজে নড়াইতে পারবো? পারবো না অবশ্যই। তো যতক্ষণ পর্যন্ত এই ভরের বস্তুটা 100 কেজি ভরের পাথরটা এই জায়গায় স্থির ছিল, যেহেতু আমি ধাক্কা দেওয়ার পরে নড়তেছে না, তার মানে কি নিচে যে ঘর্ষণ আছে সেই ঘর্ষণের কারণেই তো নড়তেছে না, তাই না? যদি ঘর্ষণহীন বেঁচে থাকতো তার মানে 5 নিউটন বলে ধাক্কা দিলেও কিন্তু সেটা সরে যেত, যেহেতু সেই জায়গায় ঘর্ষণ আছে এই জন্যই সেটা নড়তেছিল না। তার মানে ওই যে স্থির অবস্থায় সে যে আমার ধাক্কার বিপরীতে আমার একটা ঘর্ষণ বল সেই জায়গায় প্রয়োগ করতেছে, সেই ঘর্ষণটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। মানে বস্তু স্থির অবস্থায় থেকে এবং গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই ঘর্ষণটা দেয় সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ মানে কি গতিশীল অবস্থায় যেই ঘর্ষণ দেয়। তারপর প্রবাহী ঘর্ষণ, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এই প্রবাহী ঘর্ষণ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই প্রবাহী ঘর্ষণ কতবার আসে পরীক্ষায় তার কোনো হিসাব নাই। প্রবাহী ঘর্ষণ হচ্ছে কি পানি এবং বায়ু, তরল এবং বায়ুর মধ্যে দিয়ে কোনো বস্তু চলার সময় যে ঘর্ষণের সম্মুখীন হয় সেটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। মানে পানি দিয়ে চলার সময় এইভাবে টেনে টেনে আমরা চলি না, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তবে হচ্ছে আবর্তক ঘর্ষণ, আবর্তক ঘর্ষণ মানে হচ্ছে কোনো একটা বস্তু যখন ঘুরে ঘুরে চলাচল করে, মানে কোনো একটা গুলো সেটাকে ধরো আমি একটা ঢালু তলের মধ্যে ছেড়ে দিলাম, সেটা কি ঘুরে ঘুরে পড়বে না, সেটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। কিংবা গাড়ির চাকা রাস্তার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে, সেটা হচ্ছে আবর্তক ঘর্ষণ। মনে রাখবা এই জায়গায় সবচেয়ে কম হচ্ছে এই আবর্তক ঘর্ষণের মান হচ্ছে কি সবচেয়ে কম থাকে, আবর্তক ঘর্ষণ সবচেয়ে কম হচ্ছে আবর্তক ঘর্ষণ। আচ্ছা এই জায়গায় আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে ম্যাথমেটিক্যাল, সেটা হচ্ছে ধরো কোন একটা তলের উপর এই এম বলের একটা বস্তু আছে, এই বস্তুর উপর তুমি এফ বল দিচ্ছ, এই বস্তুটাও তলের উপর এফ কে ঘর্ষণ বল দিচ্ছে, একটা ঘর্ষণ বল দিচ্ছে, সেটা হচ্ছে কি এফ কে। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারবো হচ্ছে এফ মাইনাস এফ কে সমান সমান হচ্ছে কার্যকর বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সমান সমান হচ্ছে কার্যকর বল হচ্ছে এম এ। মাথায় থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই জায়গা থেকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ মিউ হলে মিউ সমান সমান হচ্ছে কি টেন থিটা। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা চলো এবার আমরা এমসিকিউ সলভ করি। দেখো নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে, নৌকা চালানোর সময় মানে কি পানি দিয়ে, তার মানে কি প্রবাহী ঘর্ষণ। আচ্ছা তারপর দেখো কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই, ধরো আমি হাঁটতে চাচ্ছি এরকম ভাবে হাঁটতে চাচ্ছি, তার মানে যখন আমি পা আমি সামনে যাব তার মানে কি পা আমি পিছনে দিই, পিছনে দিলে পাটা কি স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে বিধায় তো আমি আরেক পা সামনে দিতে পারি। যদি পিছলে পিছনের দিক চলে যাইতো তার মানে কি আমি সামনের দিক যাইতে পারতাম? পারতাম না, স্থির অবস্থায় থাকে, সেহেতু এটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। আচ্ছা তারপর চলো দেখি কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করতে পারে, প্রবাহী ঘর্ষণ। বায়ু এবং পানি থাকলেই প্রবাহী ঘর্ষণ। একটি গাড়ি ভর 2 কেজি, সম্মুখগামী বল হচ্ছে 20 নিউটন, ঘর্ষণজনিত বল হচ্ছে 10 নিউটন, গাড়িটির ত্বরণ কত? দেখো ধরো হচ্ছে একটা গাড়ি, এই হচ্ছে একটা গাড়ি, এই হচ্ছে একটা গাড়ি সামনের দিকে চলছে, সম্মুখগামী বল কত 20 নিউটন, 20 নিউটন। এটা হচ্ছে ধরো রাস্তা, রাস্তার উপর দিয়ে চলছে, আমি বলতে ঘর্ষণজনিত বল হচ্ছে 10 নিউটন, এই গাড়িকে রাস্তা ঘর্ষণজনিত বল হচ্ছে কত 10 নিউটন। এবার বলছে গাড়ির ত্বরণ কত, এখন আমরা কি লিখতে পারবো এই জায়গা থেকে এফ মানে প্রযুক্ত বল মাইনাস এফ কে মানে কি ঘর্ষণ বল সমান সমান এম এ, মানে প্রযুক্ত ত্বরণ এফ সমান সমান এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই নিচে হচ্ছে এফ। এফ কত, এফ হচ্ছে 20 মাইনাস 10, ভর কত 2 কেজি, তার মানে কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কোনটা এই যে এইটা হচ্ছে কি আমার আনসার ত্বরণ। আচ্ছা তারপর চলো দেখি ঢালু তলের সাথে কোনো একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। আমরা কি পাইছি গতি ঘর্ষণ সহগের সমান সমান tan থিটা। এখন দেখো tan থিটা এই জায়গায় অনেকগুলো মান দেওয়া আছে, tan 30 40 50 60। আচ্ছা tan 30 এর মান কত, tan 30 মানে কি, tan 30 মানে হচ্ছে 1/√3। তারপর হচ্ছে কি
tan 60 দেখো, আচ্ছা tan 45 এর মান কত 1, tan 60 এর মান কত √3, তাই না? এখন দেখো এই যে কোণের মান যত বাড়ছে tan থিটা এর মান কিন্তু বাড়তেছে, তার মানে কোণের মান বৃদ্ধি পাইলে tan থিটা এর মান বৃদ্ধি পায়, আর এই tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে গতি ঘর্ষণ সহগ। তার মানে কি কোণ যত বেশি হবে গতি ঘর্ষণ সহগের মান তত বেশি হবে। এখন দেখো 30 ডিগ্রিতে tan এর মান কত, tan 30 এর মান 1/√3, আবার 60 ডিগ্রি যেহেতু আছে 60 ডিগ্রিতে tan থিটা এর মান হচ্ছে tan 60 সমান √3। তার মানে কি এই 60 ডিগ্রিতে সবচাইতে বেশি না মান, মান কি সবচাইতে বেশি 60 ডিগ্রিতে গতি ঘর্ষণ সহগের, তার মানে কোণের মান বৃদ্ধি পাইলে গতি ঘর্ষণ সহগের মান যেহেতু বৃদ্ধি পায়, তার মানে যেটা সবচেয়ে বড় কোণ সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গতি ঘর্ষণ সহগ। তারপর দেখো বলছি ঘর্ষণের ফলে যে শক্তির যে অপচয় হয় তা কি রূপে আবির্ভূত হয়। এই যে ধরো আমার দুই হাত, এবার এই যে ঘর্ষণ করছে, ঘর্ষণ হচ্ছে দুই হাতের মধ্যে, তার মানে এই জায়গায় কি উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটাই হচ্ছে কি ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি, তার মানে কিসে রূপান্তরিত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের আজকের হচ্ছে এই গতি অধ্যায়ের যত ধরনের এমসিকিউ আছে সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করছি সর্বোচ্চ ডিপি গিয়ে তোমাদের বোঝানো। আশা করছি এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো এবং এই এমসিকিউ গুলো যদি আবারও তুমি প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো ধরনের সমস্যার তুমি সম্মুখীন হবা না। ধন্যবাদ সকলকে, ভিডিওটা সবাই শেয়ার করে দিও।